সংগ্রামী বিয়ানীবাজার বসে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সভাস্থলে এসে হাজির হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। आगे पीछे भाई बनियो, जाने तेरे वोट न दियो, आगे पीछे भाई बनियो, जाने तेरे वोट न दियो, जमा तेरे प्रार्थी है बार, जमा तेरे प्रार्थी है बार, जोई करियो, भाईरे तारी पल्ला मार, वोट न दियो, भाईरे तारी पल्ला मार, कह फुल मारियो, सबाई पल्ला, तारी पल्ला, एबार होबे, तारी पल्ला, जय होबे, तारी पल्ला, सेला पल्ला, तारी पल्ला, रोक उठेছে, तारी पल्ला, संसद शफीक भाईयर सेलिम भाईयर तारी पल्ला मार के सिर मारियो, বাইরে तारी पल्ला मार के सिर मारियो। যারা কেবল যুক্তি করেন নিজের মন জানে, যারা কেবল যুক্তি করেন মুশরিককে দাপন দেন, হতভায়া দেশ কা যারা ধ্বংস করিল, বাইরে তাদের সবাই এবার কট করিও, বাইরে তাদের সবাইকে এবার কট করিও, तारी पल्ला मार के सिर मारियो, अरे तारी पल्ला मार के सिर मारियो। ओ सकल मिर्जाफरদের দেশের ওই চাঁদাবাজদের, ও সকল মির্জাফরদের দেশের ওই চাঁদাবাজদের আগামী নির্বাচনে বয়কট করিও, अरे तारी पल्ला मार के सिर मारियो, अरे तारी पल्ला मार के सिर मारियो। সবাই বলো তারি পল্লা, এবার হবে তারি পল্লা, সেলা পল্লা, তারি পল্লা, রব উঠেছে তারি পল্লা, এবার যাবে তারি পল্লা, তারি পল্লা মার কে সির মারিও, বাইরে তারি পল্লা মার কে সির মারিও। আমরা যারা নতুন ভোটার দেখটনে সবাই এবার, আমরা যারা নতুন ভোটার দেখটনে সবাই এবার, তারি পল্লা দেখে সবাই, তারি পল্লা দেখে সবাই সিল মারিও, বাইরে তারি পল্লা মার কে সিল মারিও, বাইরে তারি পল্লা মার কে সিল মারিও। প্রবাসীরা বেঁধেছে জোট দেবে এবার দেশকে ভোট, প্রবাসীরা দেশে এবার দেশকে ভোট
দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও বাইরে 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 দাড়ি পাল্লা মার্কায় সিল মারিও মারহাবা মারহাবা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান ছিলাম, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব এসে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমরা আজকের এই সভা থেকে মোহতারাম প্রধান অতিথি মোহতারাম আমির জামাতকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, এই পর্যায়ে আজকের এই সভার অন্যতম বিশেষ অতিথি সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির ও বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জনাব ফখরুল ইসলাম, জননেতা জনাব ফখরুল ইসলাম। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় আমিরে জামাত, জেলা নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের অন্যতম মধ্যমণি বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম নেতা ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আপনারা সকলেই জানেন একটা নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত একটি সংগঠন, যেই সংগঠনের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, যাদেরকে আয়না করে নিয়ে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে, যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, দলকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও যে দল থেমে থাকেনি, যে দল একবারও থমকে দাঁড়ায়নি, সেই দল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সংগ্রামী ভাইরা, আমরা এই স্বাধীনতা উত্তর অনেক নির্বাচনে জামাতের পক্ষ থেকে এই আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীলরা, জেলা দায়িত্বশীলগণ। ইতিপূর্বে এই আসন থেকে নির্বাচন করেছিলেন জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, নির্বাচন করেছিলেন জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, আর এখন নির্বাচন করবে জাতীয় নেতা, যিনি রাজধানীতে অবস্থান করেন, যার অনেক ক্ষেত্রে বিচরণের সহজ ব্যবস্থা রয়েছে, তিনি হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন। সংগ্রামী ভাইরা আমার, আজ আমরা বিয়ানীবাজারবাসীর কাছে এই আবেদন রাখতে চাই, এমন একজন যোগ্য তরুণ নেতাকে আপনাদের সম্মুখে জামাত ইসলাম উপস্থাপন করেছে, যাকে
আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদেরকে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি যে যার বিচরণ ঢাকার মহানগরীর একজন আমির হওয়ার কারণে সেই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি থেকে আরম্ভ করে সকল পর্যায়ে যার বিচরণ রয়েছে, তিনি এই এলাকাবাসীর জন্য, বিয়ানীবাজারবাসীর জন্য, গোলাপগঞ্জবাসীর জন্য তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা আমির জামাতের বক্তব্য শুনব। আমরা আজকের এই সমাবেশে আমরা দেশবাসীর উদ্দেশ্যে আমির জামাতের দিক নির্দেশনা শুনব এবং এর আলোকে আগামী দিনের নির্বাচনে কিভাবে ভূমিকা পালন করব সেই বিষয় আজকে এখান থেকে আমরা নিয়ে যাব এবং এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এই প্রত্যয় নিয়ে, এই শপথ নিয়ে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে আমরা দাঁড়িপাল্লার এই আহ্বান পৌঁছে দিব। সেলিম ভাই সালাম পৌঁছে দিব, আমির জামাতের সালাম পৌঁছে দিব এবং এর মাধ্যমে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, ঘুষ বাণিজ্য মুক্ত একটি ইনসাফপূর্ণ দেশ গঠনের প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বিগত 19 জুলাই ঢাকার সমাবেশে আমাদের আমির জামাত যে অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমরা ভাবতে পারি নাই আজকে আমাদের এই সমাবেশে তিনি এসে হাজির হতে পারবেন। এই বিয়ানীবাজারের মাটি এবং মানুষের ভালোবাসা যার হৃদয়ে লালন করে আছেন, আমাদের প্রিয় নেতা অসুস্থ থাকার পরেও আজকে আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমি সমবেত উপস্থিত জনতার কাছে আবেদন করতে চাই, আপনারা আজকের এই প্রোগ্রামকে এমন সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমির জামাতের সামনে উপস্থাপন করবেন, এটা যেন আমাদের আগামী দিনের এই প্রোগ্রাম যেন বিয়ানীবাজারের ইতিহাসের এক ঐতিহ্য হিসাবে স্মরণীয় এবং বরণীয় হিসাবে থাকে। সংগ্রামী উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বিগত আগস্ট মাসের 19 তারিখ আমাদের এই সেলিমউদ্দিন ভাইয়ের আমন্ত্রণে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এই বিয়ানীবাজারে উপস্থিত হয়েছিলেন। আজকে আমাদের মরহুম আমির জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক 2 বারের কেন্দ্রীয় সভাপতি, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. বিয়ানীবাজার উপজেলা পৌরসভা জামাত ইসলামী আয়োজিত আজকের এই জনশক্তি ও সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, বিয়ানীবাজারের মানুষের অত্যন্ত প্রিয়জন
জননেতা মাওলানা ফয়জুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে যার আমরা সবাই এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় নেতা, যাকে এখন বাংলাদেশের মানুষ এক কথায় মানবিক নেতা হিসেবে বেশি চিনেন। তিনি আপনারা জানেন স্মরণকালের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার পর গত পরশু আপনারা দেখেছেন ঢাকায় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি স্কুলের উপরে বিমান আশ্রয় পড়ে ইতিমধ্যে 32 জনের উপরে শিশু মারা গিয়েছেন, 1.5 শতাধিক কিংবা তার চেয়ে বেশি শিশু এবং শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন। তিনি শোনামাত্র কেন্দ্রীয় অফিসে ছিলেন, সেখানে তার ব্যস্ততাকে সংক্ষিপ্ত করে সেক্রেটারি জেনারেলকে সাথে নিয়ে লক্ষ জনতার হৃদয় বিদারক যে অবস্থা ছিল উত্তরা এলাকায় আধুনিক হাসপাতালে ছুটে এসেছেন। আমরা আছি কি নাই তিনি সেটি তোয়াক্কা করেন নাই। জনগণের প্রতি তার যে আস্থা এবং ভালোবাসা, তিনি জানেন যে তিনি গেলে জনগণ তাকে স্বাগত জানাবে। আমরা অপর পাশে ছিলাম, আমরা জানবার আগেই তিনি তার টিমকে নিয়ে আধুনিক হাসপাতালে ঢুকে পড়েছেন এবং সেখানকার অসুস্থ রোগীদের দেখেছেন। তারপরে তিনি বার্ন ইউনিটে গিয়েছেন ঢাকা মেডিকেলের, সেখানেও তিনি রোগীদের দেখেছেন। তার এত দ্রুত সাড়া দেওয়ার মূল কারণ ছিল তার নির্দেশে ঢাকা মহানগরীতে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসের একটা বড় আয়োজন আমরা করেছি। প্রায় 2 ডজন অ্যাম্বুলেন্স আছে। তিনি দেখতে চেয়েছিলেন যে এই মুহূর্তে কি কি সহযোগিতা দরকার রোগীদের জন্য, ডাক্তার দরকার কিনা। তার অধীনে হাজার হাজার ডাক্তার আছেন, তার অধীনে অসংখ্য হাসপাতাল আছে। তিনি নির্দেশ দিলে তারা বিনা খরচে ফ্রি চিকিৎসা করবে। এগুলো দেখার পর তিনি আমাদেরকে নির্দেশ দিলেন দ্রুত তিনি 20 জন প্লাস্টিক সার্জনকে নির্দেশ দিলেন এই অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য। সমস্ত ব্লাড ডোনারদেরকে নির্দেশ দিলেন পাশে দাঁড়ানোর জন্য। অ্যাম্বুলেন্স সেবাগুলো পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিলেন। আমরা ঢাকা মহানগরী থেকে আমাদের সর্বশক্তি নিয়ে তার নির্দেশ বাস্তবায়নে আমাদের অসুস্থ সেই মাসুম বাচ্চাগুলোর পাশে, শিশুদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সংগ্রামী ভাইরা আমার, সেই আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত, আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, দেশবাসী যাকে তাদের মুক্তির দূত হিসাবে বিবেচনা করে আগামী বাংলাদেশ যার নেতৃত্বে দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা, পুরাতন ফ্যাসিবাদ 54 বছর যেটা দেখে বসেছিল সেটাকে আমরা সম্মিলিত প্রয়াসে প্রতিরোধ করেছি, বিদায় দিয়েছি। এখন তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে বাংলাদেশ জয়ী হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ জামাত ইসলামের লক্ষ কোটি জনতা এবং দেশবাসী মিলে আমরা সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য স্লোগানে আর মিছিলে কোনো কাজ হবে না। সেটার জন্য জামাতের কর্মীদেরকে, জামাতের ভোটারদেরকে জনগণের কাছে গিয়ে বিগত 54 বছরের রাজনীতির ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে। বিগত 54 বছরের রাজনীতির সবচাইতে বড় জাতির জন্য ক্যান্সার হিসেবে যেটি ছিল সেটি হলো সর্বস্তরে দুর্নীতি। একটা শিশু জন্ম নেওয়ার পর তার জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে হেন কোনো কাজ নেই বাংলাদেশে যেটা ঘুষ ছাড়া করা যায়, দুর্নীতি ছাড়া করা যায়। এই দুর্নীতি নামক ক্যান্সারকে যদি আমরা বিদায় দিতে না পারি বাংলাদেশে আমরা উন্নতি কখনো দেখব না। সুতরাং জামাত ইসলামের সংগ্রামী আমির
যে আহ্বান আমাদের উপরে জানিয়েছেন, এই আহ্বান ইসলামী নৈতিকতার আলোকে, ইসলামের শিক্ষার আলোকে তিনি একটি আদর্শবাদী, একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা হিসাবে, জাতীয় নেতা হিসাবে আমাদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। ঠিক কিনা বলেন? তিনি যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বান বাস্তবায়ন করার জন্য ঘরে ঘরে গিয়ে নারী, পুরুষ, যুবক, ছাত্র, শ্রমিক, কৃষক, আবার বৃদ্ধ বনিতাকে ঘরে ঘরে গিয়ে তার এই বিপ্লবের ডাক, নয়া বিপ্লবের যে আহ্বান, এটা পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের কষ্ট স্বীকার করা দরকার, ত্যাগ স্বীকার করা দরকার, গণসংযোগ করা দরকার, দাওয়াতি কাজ করা দরকার, যে ধরনের পরিশ্রম করা দরকার, বিয়ানীবাজারবাসী আপনারা কি তার জন্য তৈরি আছেন? কারা কারা আছেন দেখি হাত তুলে দেখা। ইনশাআল্লাহ আমিরে জামাতের কথাকে আমাদের জীবনের জন্য অবশ্য কর্তব্য ধরে নিয়ে আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব। জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব। বাংলাদেশের জনগণকে যদি আমরা দুর্নীতির কথা বোঝাই, আমার দৃঢ় বিশ্বাস এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের একজন মানুষও পাওয়া যাবে না যে বলবে যে আমি দুর্নীতির পক্ষে। পাওয়া যাবে? সুতরাং দুর্নীতির বিরুদ্ধে যেহেতু সবাই আছে, আর দুর্নীতি বন্ধ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাজের অ্যারেঞ্জমেন্ট আছে। যেসব রাজনৈতিক দল তাদের দলীয় নেতা কর্মীদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না, টেন্ডারবাজি থেকে বিরত রাখতে পারে না, সামান্য খাওয়া নিয়ে ঝগড়া হয়, সিট নিয়ে ঝগড়া হয়, পদ নিয়ে ঝগড়া হয়, এবং যাদের অধিক ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস, সেই ধরনের কোন রাজনৈতিক দলের পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব? জামাত ইসলামী 2 জন মন্ত্রী দিয়েছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন। বাংলাদেশের কোন সাংবাদিক, বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের কোন দুদক, কারো পক্ষে সম্ভব হয় নাই 1 পয়সার দুর্নীতি সামনে আনা। সুতরাং এই দলের একটা অ্যারেঞ্জমেন্ট আছে লোক তৈরি করা। আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি তৈরি করেছি, লোক তৈরি করেছি, আমরা শিক্ষা ব্যবস্থায় লোক তৈরি করেছি, আমরা সংস্কৃতিতে লোক তৈরি করেছি, অর্থনীতিতে আমরা লোক তৈরি করেছি, রাজনীতিতে আমরা লোক তৈরি করেছি। ডিগবাজে জামাত ইসলামীর লোকেরা খায় না, দেশ থেকে জামাত ইসলামীর লোকেরা পালায় না। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকায়, সারা বাংলাদেশে আমরা বুক চিতে দিয়ে, গগন বিদারী স্লোগান দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা মোকাবেলা করেছি। সুতরাং এরকম একটা সাহসী, দায়িত্বশীল এবং দূরদর্শী যে রাজনৈতিক দলকে ঢাকায় বলা হয়েছিল, 2টা রাজনৈতিক দল একসাথে মিটিং ডাকলো। আওয়ামী পুলিশ বাহিনী, গোপালগঞ্জের পুলিশ বাহিনী বলল, মৌলবাদী জামাতকে আমরা রাস্তায় নামতে দেব না। জামাত ইসলামের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হলো আমরা নামবো। আমরা নেমেছিলাম, গুলি চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল, লাঠি চার্জ করা হয়েছিল। যার উপরে লাঠি পড়ে সেই শুধু একটু টাইট হয়, আবার সোজা হয়ে দাঁড়ায়। গুলিকে নিজে নিজে ব্যান্ডেজ করে সে ময়দানের টিকে থেকে প্রমাণ করেছে গুলি করে জামাত শিবিরকে দমানো যাবে না। আমরা প্রোগ্রাম করেছিলাম। বিপরীত পক্ষে আরেকটা সবার খবর জানেন, শুধু টিয়ার শেল মারার সাথে সাথে কে কোন দিকে পালাবে কোনো প্রশ্ন নেই। এরকম দুর্বল রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ গড়া যাবে না। এই দেশ অন্যরা কেড়ে নিয়ে চলে যাবে। অতীতে ইতিহাস আছে, প্রেসিডেন্ট হয়েছিলেন, বিভিন্ন কিছু হয়েছিলেন, এরশাদ আইসা 7 মাসের মাথায় কাছে চলে যাওয়া লাগবে না। এরকম দুর্বল রাজনৈতিক দল আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করা যাবে না। 54 বছরের পোড় খাওয়া যে রাজনৈতিক দল, যারা কেনাবেচার শিকার হয়নি, যারা দেশ ছেড়ে পালায়নি, যারা শহীদ হয়েছে, যারা দেশের জনগণকে এই বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে, সেই ধরনের মানবিক, দায়িত্বশীল, সুশৃঙ্খল, সাহসী রাজনৈতিক দল এবং নেতৃত্বের মাধ্যমে শুধু আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা সম্ভব। সংগ্রামী ভাইরা আমার, আমি আজকে বেশি কথা বলবো না, আমি তো আজকে মেজবান। আমাদের সম্মানিত আমির জামাত কথা বলবেন, ইসলাম নবী ভাই কথা বলবেন। আমি সংগঠনের নির্দেশে গত 2-2.5 বছর থেকে, এর আগেও তো আমি ছিলাম, আসছি সবই আন্দোলনে, আমি আমির জামাতের পাশে থেকে নেতৃত্ব দিয়েছি, আপনারা জানেন। এটা ছিল 4 দলীয় জোট সরকার গঠনের ভিত্তি।
আমি রাজপথে আন্দোলন করেছি। আমি মৌলভীবাজারের শিবিরের 3 বছর জেলা সভাপতি ছিলাম। সিলেটে আমি 1 বছর জেলা সভাপতি ছিলাম, 2 বছর মহানগরী সভাপতি ছিলাম। তারপর আমি কেন্দ্রে গিয়েছি। আমি এই জনপদে প্রচুর বিচরণ করেছি, আমাকে আপনারা চিনেন। আমি বলতে চাই, সংগঠন বলেছে বলে আমি এসেছি। আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রবাসী অধ্যুষিত এই জনপদ এত দুঃখিনী, রাস্তা নাই, ঘাট নাই। বিয়ে করার জন্য যদি একটা গাড়ি নিয়ে বের হবে, বিয়ানীবাজারের আমি শিলাবৃষ্টির করে একটু বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করলাম, অবাক কাণ্ড, কোন রাস্তা নাই। আর যে রাস্তাগুলো আছে, আমার মায়েরা রাস্তায় প্রসব করেছে, আপনারা সাংবাদিকরা সেগুলো রিপোর্ট করেছে। সুতরাং বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ যদি রাস্তাঘাট চান, এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে তারা চালায়। আর এখানে আমরা কোনো রাস্তা নাই, ঘাট নাই। একটা কলেজ আপনারা যাই দেখেন, বিয়ানীবাজার কলেজ হলো এতদ অঞ্চলের সবচেয়ে প্রবীণ পুরাতন একটা কলেজ, 10 তলা বিল্ডিং। এটা এখন ইয়ানফসি করতেছে। এর চাইতে লজ্জা, এর চাইতে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে ভোট দিলে আমি বলবো না, আপনারা যারা ক্যান্ডিডেট হবে তাদের মধ্য থেকে যদি সমাজে শান্তি চান, যদি সমাজে ভালো চান, যদি সমাজের উন্নতি চান, তাহলে আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে সে যে দলেরই হোক, ভালো মানুষটাকে, দায়িত্ববান মানুষটাকে, পরীক্ষিত মানুষটাকে, যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত নাই, এমন একজন ভালো মানুষকে নির্বাচন করবেন, সে যে দলেরই হোক। আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো না। আপনারা শুধু বিবেকটাকে পরিহার করবেন না। যদি দেশের ভালো চান, নিজের ভালো চান, নিজের ভবিষ্যৎ যদি ভালো চান, তাহলে আপনারা দেখেছেন ইতিমধ্যে, আমি কোনো জনপ্রতিনিধি না, কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমন কোনো রাস্তা নাই যেটা আমার কম্পিউটারের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, সংশ্লিষ্ট যারা প্রশাসনের আছেন দায়িত্বের মধ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং বেশ কিছু কাজ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের সহযোগিতায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবং আরো বেশ কিছু কাজ অথবা ইলেকশনের আগেই আপনারা নিজ চোখে দেখতে পারবেন। তা আপনারা যদি মনে করেন এই 2 উপজেলাকে উন্নত 2টি উপজেলা হিসেবে বানাতে চান, যেহেতু আমি ঢাকায় রাজনীতি করি, রাজনৈতিক দলের নেতা কর্মী এবং প্রশাসনের সাথে কম বেশি আমার যোগাযোগ আছে, কথা বলতে পারি। কাজ করতে হলে একটু লাইন ঘাটও জানা লাগে, কথা বলার একটু সুযোগ থাকা লাগে, সচিবের সামনে বসে একটু কথাও তো বলতে হবে। এই সুযোগ কার আছে কার নাই, সার্বিক দিক বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আজকে মাত্র 2 দিনের নোটিশে আমরা ঢাকায় জাতীয় সমাবেশে আমাদের এই শাখা ব্যস্ত ছিল। এখান থেকে কয়েক হাজার লোক ঢাকায় গিয়েছে বাস রিজার্ভ করে। তারা 20 তারিখ দুপুর পর্যন্ত এলাকায় এসে পৌঁছেছে। 20 তারিখ সন্ধ্যায় তারা প্রথম বাস্তবায়ন মিটিং করেছে। আর 21 আর 22 2 দিনের পরে আজকে 3য় দিন, এর মধ্যে বৃষ্টি বাদল ছিল। তারপরও আপনারা যে বিপুলভাবে এসেছেন, পিছনে পুকুর আছে, পুকুরের পারে পারে লোকের লোকারণ্য হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় লোক আছে। আল্লাহ তাআলা আপনাদের এই আশাকে কবুল করুন এবং আমরা সবাই মিলে আমাদের নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গালি যাতে আমরা না খাই, বারবার যেন আমরা প্রতারিত না হই, বারবার নিজেকে যেন নিজে আন্ডারমাইন না করি, অপমানিত না করি, সেই দিকটা বিবেচনা রেখে সামনে এগিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, মহানগরী জেলা নেতৃবৃন্দকে, থানা নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মার্কা কি আপনাদের পরিচিত কোনোটা আছে? আমি স্লোগান ধরলে সবাইকে ধরবেন? আরে ভাই মার্কা আছে? বক্তব্য রাখছেন গণমানুষের প্রিয় সংগঠন জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সম্মানিত দায়িত্বশীল জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী
ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি, সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, একান্ত প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা তার জন্য অপেক্ষা করছেন। আমি একটু দেরি হয়ে গেছে। আমাদের জাতীয় সম্মেলন থেকে ফেরার পথে দুইজন ভাই মারা গিয়েছেন। যাওয়ার পথে দুইজন ভাই মারা গিয়েছিলেন, আর সম্মেলনে একজন ভাই মারা গিয়েছেন, আর আসার পথে আরেকজন মারা গিয়েছেন। তিনি সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের সাইদুর রহমান। আমি আমিরে জামাতের নির্দেশেই সেখানে গিয়েছিলাম। ঘুরে সিলেট থেকে রওনা দিয়ে সেখানে পৌঁছেছি। আসতে আসতে একটু দেরি হলো, লং ডিস্টেন্স। আলহামদুলিল্লাহ, আমি শুধু এই কথাটুকু বলবো, সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবেন যে 5 আগস্টের পর বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দেশবাসীকে দায়িত্ব পালন করতে হবে, জনগণকে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু মূল এবং মুখ্য একটি দায়িত্ব আমাদের, আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছি, আমাদের আচরণ, কথাবার্তা, চলাফেরা, বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু যাতে বাস্তবিক অর্থেই মানবিক হয়। আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের এমন কোন আচরণ করা ঠিক হবে না যে আচরণে, যে কথায়, যে বক্তব্যে অত্যন্ত কষ্ট পেয়ে থাকে। আমি আমার ভাইদেরকে অনুরোধ জানাবো, আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই। মুদা এবং দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস এবং দুর্মুক্ত একটি বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য ভালো মানুষের দরকার, দায়িত্বশীল মানুষের দরকার, ন্যায়বান মানুষের দরকার। আমাদের হাত, আমাদের পা, আমাদের চলাফেরা, আমাদের বক্তব্য, আমাদের আচরণ, আমাদের লেনদেন দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। আমাদের সামগ্রিক এই চরিত্র বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সহ বাংলাদেশের সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করবে। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমাদের ছোট ছোট শিশুরা ক্লাস করা অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হবে না। এই ধরনের দুর্ঘটনার মুক্ত একটি বাংলাদেশ আমাদের দরকার। আমাদের এই বাংলাদেশে আজকে যে ধরনের অন্যায় হচ্ছে, বিভিন্ন ধরনের রাহাজানি হচ্ছে, আমরা সেই ধরনের রাহাজানি মুক্ত, অন্যায় মুক্ত বাংলাদেশ চাই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা দুর্নীতি করব না। দুর্নীতি যারা করবেন তাদেরকে আইনের মুখোমুখি করতে আমরা বাধ্য করব। আমরা সন্ত্রাস করব না, কেউ সন্ত্রাস করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, গুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার বিষয়ে আমাদের সম্মানিত আমিরে জামাত বিপ্লবী দায়িত্ব পালন করছেন। তিনি আজকে আপনাদের উদ্দেশ্যে সেই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমরা তাদের সহযোগিতা সবসময় পেয়ে আসছি। আমাকে ঢাকা থেকে অনেকে বলেছিলেন আসতে, জুবের ভাই আমরা যেতে চাই আমিরে জামাতের এই সুন্দর অনুষ্ঠান কাভারেজের জন্য। তো রাস্তার যে অবস্থা, সকালে রওনা দিলে আগামীকালকে তো সকালে তারা পৌঁছবে। এই জন্য আমি অনুৎসাহিত করেছি, সামনে আসবেন ইনশাআল্লাহ। রংপুরে আমরা নিয়ে গিয়েছিলাম, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ তারা সহযোগিতা করেছেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা সবার সহযোগিতা চাই। নতুন এই বাংলাদেশ করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মুহতারাম আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমেই আজকে আমাদের জনশক্তি এবং সুধী সমাবেশ কার্যক্রম শেষ হবে। সালাতুল মাগরিবের পরেই ইনশাআল্লাহ আমাদের দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হবে। মুহতারাম আমিরে জামাত সেখানেও বক্তব্য রাখবেন। আমি মুহতারাম আমিরে জামাতকে, আমাদের বিয়ানীবাজারবাসীকে সময় দেওয়ার জন্য বিয়ানীবাজারের জনসাধারণের পক্ষ থেকে, সর্বস্তরের বিয়ানীবাজারি দেশি প্রবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুকরিয়া, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমিরে জামাতের দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য
এবং আগামী দিনের জাতির নেতৃত্বের জন্য কবুল করুন। নতুন বাংলাদেশের আগামী দিনের কান্ডারি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরে জামাত, এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হুজুর হুজুর সরেন থেকে ভালো আছেন? আমাদের সিলেটের সমাজে একটা বিষয় ভাই কোনো গুনার সময় নাই, এরা দায়িত্বশীল পর্যায়ে দাঁড়িয়ে এইটা মনে কষ্ট করে দূর থেকে আইছে। আমি সেই সালাম দেই যে আমি সারা রাত তুমি দাঁড়ায় আপনি আইছেন ওই এলাকার মানুষ সালাম দিতে আপনারা দূর থেকে আইছেন ধরে ধরেন না কেন ভাইয়া হ্যালো আজকের এই সমাবেশে তিনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনশক্তি এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় সহকর্মী এবং সুধীবৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রিয় বিয়ানীবাজারবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, বিপুল সম্ভাবনার একটি দেশ, বিপুল সংখ্যক জনগণের একটা দেশ, যেই দেশে বয়োবৃদ্ধ লোকের চাইতে যুবতীদের সংখ্যা বেশি। এরকম ডাইনামিক পটেনশিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশেও নেই। সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে। এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে, ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস। সেখানে বিভিন্ন দেশ, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। কোনো কোনো দেশে তাদের 42%-এর চাইতে বেশি জনশক্তি রয়েছেন যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে 35 বছরের নিচে যাদের বয়স, তাদের সংখ্যাটা প্রায় এরকম। আল্লাহু আকবার। এরাই ক্রিয়েটিভ, এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে। এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে। এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের জন্য। আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন, মাটির উপরে সম্পদ দিয়েছেন। আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে, নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন। সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছেন। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা গড়তে পারলাম না? কেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ গত 54 বছরে আমরা পেলাম না? উত্তর একটাই, একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি। এটি হচ্ছে চারিত্রিক সম্পদের অভাব। এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ গড়তে পারিনি। যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য, তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায়, এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায়। এই দুই সুবিধা মিটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠছেন। এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফিরে তাকানোর তারা সময় পাননি।
এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান। ভাই আমি তার ব্যতিক্রম। সবার নিজের বাড়ির চাইতে শ্বশুর বাড়ি ধনী, তবে ইলেকশনের আগে নয়, বিজয়ী হওয়ার আগে নয়। বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ, কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির জন রাতারাতি বাড়তে থাকে। তার কারণ মনে মনে ভয় পায়, আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে, কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীর নামে পোস্টিং হয়ে যায়, শালার বোন নামে যদি জমা থাকে, তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না। কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায়। এরা দুদককে ভয় করে। এই জায়গায় যদি তারা আল্লাহ তাআলাকে ভয় করতো, তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না। 15.5 বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো, তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? এ মাসেই গিয়েছি চীন সফরে, এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে। সবার একই কথা, তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো, তাহলে তোমাদের দেশ বদলাতে 20 থেকে 25 বছরের বেশি সময় লাগবে না। একই কথা আমরা জিজ্ঞেস করেছি, আমাদের তো একটা অবজারভেশন আছে, তোমাদেরটা কি? বলেছে এটা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো, তোমাদের দেশ বদলে যাবে। আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি, তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই, কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না। এটাকে একটা জাতির জন্য লজ্জার বিষয় না? দুর্নীতি এমনই একটা মহারোগ, যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে। এই দুর্নীতির কারণে সমাজে সন্ত্রাস হয়, দুর্নীতির কারণে লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে। দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। এই দুর্নীতির বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা, এই দুইটাতেই বোধহয় দুর্নীতি। না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার দুর্নীতি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন তোরাকে সরাগিয়াত করে, আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট ভরে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায়, তখন চোখে অন্ধকার দেখে। তখন দেশ থেকে একা পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি। বহু বিপদ এসেছে, চোখের সামনে ফাঁসের রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছিলেন কেন? বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে, কোনো ব্যতিক্রম হবে না।
আমি সত্যের উপর, সত্যের পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তাতে যদি আমার জীবন যায় যাবে, আমার দেশে যাবে, আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না। তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন। কেন তাহলে আমরা দেশ ছাড়ি না? কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে? দুটি কারণ। নাম্বার ওয়ান, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নাম্বার টু, আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই, থাকবে কোথায়? এই জন্যই ঠিকানা আমাদের একটাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশে বসবাস করি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না, আর আরামে থাকার কোনো সুযোগও নাই। থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, আমরা একটা সংগঠন, সংগঠনের সহকর্মীদেরকে, এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে, আপনারা তার সাক্ষী। কোনো কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন, এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। কিন্তু 5 আগস্টের পরে আপনারা কি দেখলেন? যে বাংলাদেশ জামাতে ইসলামী তার 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে, যে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রত্যেকটি কার্যালয়ে 3.5 বছর সিলগালা করে রাখা হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর নিমন্ত্রণ এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর শত শত কর্মীকে খুন করা হয়েছে, অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন। কিন্তু 5 তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম, মেহরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারোর উপর কোনো প্রতিশোধ নেবেন না। গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে এখন মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে। যদি গদি চলে যায়, প্রথম 2 দিনে, চলে যাওয়ার প্রথম 2 দিনে 5 লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হয়। আলহামদুলিল্লাহ, এ ধরনের বিপ্লব, পরিবর্তন, অভ্যুত্থান যতগুলা দেশ দেখেছে, তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে। এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় ছেড়া ভিজে না, পানি অথবা দুধ দিতে হয়। আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি, যা চলে যান, সকল ধর্মের, মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ, এই সবগুলো শক্ত পাহারা বসাও, লাঠি হাতে দাঁড়িয়ে থাকো, কোন দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে। আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি, আমরা মাইনরিটি বলি না, সংখ্যালঘু বলি না, বিভিন্ন ধর্মের লোকদের উপর অত্যাচার হয়, জুলুম হয়। আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মীয় উপাসনা নয়, কোন ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায়, তারও বাড়ি পাহারা হবে এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ঘুমাবা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আশ্বস্ত করার জন্য। একটানা 15 দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে। আল্লাহ কবুল করুন, যার কারণে কারো কুমতলব থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর সাহস পায় না। বাংলাদেশ বেঁচে গেছে। আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি, সম্মান করি, এটা তার প্রমাণ। এরপরে বিভিন্ন ধর্মের নেতারা তাদেরকে নিয়ে বসেছে, তারা বলেছে ইউ হ্যাভ ডান এনাফ, আপনারা আমাদের জন্য অনেক করেছেন, এখন আপনাদের ভলান্টিয়ারদেরকে বিশ্রামে নেন,
আমরা তো চাইনি, তাও আপনারা এসেছেন। প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই যাব। আমরা কৃতজ্ঞ, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে, শেষটা মানলাম না। এখানে কৃতজ্ঞতার কিছু নেই, ধন্যবাদ জানানোরও কিছু নেই। এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন। তারা ওনাকে কেঁদে দিয়েছে যে আমরা এতটা আপনাদের কাছে আশা করি। আমরা সরকারের সাথে এরপরে বসেছি, বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন, আমরা এখন ঘরে যেতে পারি, আপনারা কি বলেন? তারা একই কথা বলেছেন, হ্যাঁ আমরা দেখেছি, সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা বলেছি না, এটি সরকারের দেশ নয়, এটি জনগণের দেশ। জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি, অতএব এখানেও কৃতজ্ঞতার কিছু নেই, এটি আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইরা, এরপরে এসেছে দুর্গাপূজা। আমরা সব জায়গায় বলে দিয়েছি, আগের মতোই যাও, তাদেরকে আশ্বস্ত করো, পাশে থাকো এবং শক্তি যোগাও, সাহস যোগাও। ইতিহাসের সবচেয়ে ভালো দুর্গাপূজার জন্য তারা শান্তির সাথে এবার করতে পারে, তারা করুক, এটা তাদের ধর্ম, আমরা তো বুঝাবো। তাদেরকে তাদের কাজ করতে দাও, নিরাপদে যাতে করতে পারে। আলহামদুলিল্লাহ সেই কাজটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, গাছের একটা পাতাও পড়ে নাই, বলতে হবে সেই রকম শান্তিপূর্ণভাবে এবার পালিত হয়েছে। জামাতে ইসলামী সরকারে যায়নি, সরকারের অংশ নয়, একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন। এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি, পরিবারকে সান্ত্বনা দিয়েছি, তাদের জন্য দোয়া করেছি, তাদের কাছে দোয়া চেয়েছি, তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। এই শহীদ জুলাই যোদ্ধাদের অনেকে একেবারেই খেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন। আপনারা দোয়া করবেন, তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দ্বীনি সংগঠন, রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী গ্রহণ করেছে। মাসের 1 তারিখ তাদের দেওয়া অ্যাকাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চাইতে সামান্য আরো একটু যোগ করে তাদের অ্যাকাউন্টে 1 তারিখ সেটা পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না, আবার ফোন করে ফলো আপ নেই 1 তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা। কোনো মাসে 1 তারিখে যদি দেখি আমরা আশঙ্কা, তার আগের দিন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই ভেঞ্চারে, এই আয়োজনে অনেকে এগিয়ে এসেছেন, এগিয়ে এসে বলেছেন আপনারা অনেক কিছু করছেন, এই পরিবারটা আমাকে দান করে দেন, তাদের দায়িত্ব আমি নেব। আমরা আসলেই তাদের কাছে ঋণী, আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু ওইটারও অন্য খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন চলছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন, সে বারান্দায় দাঁড়িয়ে 4 তারিখ দৃশ্য দেখছিল কি হয়। ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে ফুড়ো করে, ফুলে 2.5 মাসের বাচ্চা ছিল, বাচ্চা ছিটকে পড়ে গেছে, মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। সুমাইয়ার মেয়ে সুবাইতা, আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো। আমি বললাম যে এই মেয়েটা আমাদেরকে দান করে দেন। পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি। আলহামদুলিল্লাহ তারা দান করে দিল। ঢাকার এক বিশিষ্ট শিল্পপতি, আল্লাহ তাকে ছেলে মেয়ে কিছুই দেননি, তিনি খবর পেলেন, তিনি ওই পরিবারে ছুটে গেলেন, মেয়েটা নিতে চাইলেন। তারা বললো এ মেয়ের মালিক আমরা নই, এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী, এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার। তিনি আমার কাছে ছুটে আসলেন। আমি তাকে বললাম আমি আপনার পক্ষে ওকালতি করতে পারি, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো, যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই। আমি যখন তাদেরকে বললাম তখন বললো যে আমাদের এই অবুজ বাচ্চার জন্য আপনাদের ফুলটাকেই আমরা নিরাপদ মনে করছি, আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই। রিয়েলি এরা আমাদেরকে ঋণী করেছেন। এরপরেই চলে আসলো বন্যা, আমরা ফিরে তাকালাম না কোনো দিকে, সবার আগে চলে গেলাম সেখানে।
ফেনীর পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন, পাশে দাঁড়ান, সেবা করুন, মানুষের দোয়া গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের দাওয়া থেকে সেটা আমি বলবো না, কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে। মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম। এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে, আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এই জায়গায় লক্ষ্য করুন, আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম, কিন্তু আমরা করিনি। কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না, এখনো নাই। আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এই পরিবর্তন হয়েছে। আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন করতে হয়। আমরা তা করব না, আমরা সবাইকে সম্মান করি। 10 মাসের শিশু খুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন, তাকে থেকে শুরু করে 82 বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন, এই লড়াইকে জোরদার করেছেন, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছেন, আমরা মনে করি তারা সকলেই মাস্টার মাইন্ড। আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোন নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমরা মেনেও নেব না। এই নির্বাচন হতে হবে স্বচ্ছ, এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে, সমতল মাঠ নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোন মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে, বুঝ আমাদের আছে, কিন্তু আমরা কোন প্রিমেচিওর ডেলিভারি চাচ্ছি না। বাচ্চা 10 মাস 10 দিনে যে বাচ্চা জন্ম নেয়, সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে। 6 মাসের মাথায় বাচ্চা জন্ম নেয়, তাকে ইনকিউবেটরে রাখতে হয়, ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে। আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না। আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই। আমরা সংস্কারের কথা বলেছি, অবশ্যই সংস্কার করতে হবে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য, এটা একটা নির্বাচন। বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোন প্রতিনিধি নাই, জনগণের সাফারিং হচ্ছে। কিসের রাজনীতি? জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেবো? এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে। আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই আন্দোলন, এই বিপ্লব, এই অভ্যুত্থান আমরা একা করি নাই। আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোটাধিকার কেন থাকবে না? তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত করলে হবে না, তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করারও ব্যবস্থা করতে হবে। এগুলা কি আমাদের অন্যায় আবদার? এগুলো আমাদের যৌক্তিক দাবি। প্রবাসীরা হাজার ধরনের বিড়ম্বনার শিকার হন, তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই। এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না। একটা জায়গায় খুব সুন্দর করে গুরুত্ব দেয়, সেই জায়গা হলো প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয়, আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয়। এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয়। আমি ছোট্ট একটা মানুষ, সারা দুনিয়া ঘুরাই, ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই। নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার ট্যাগটা দেন। আমি কিসের ট্যাগ? বলে যে আপনার লাগেজ ট্যাগ। আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ। না দেন, আপনার কষ্ট হবে। আমি তাহলে এইটাই না, এখন লাগেজ নাই,
আমি এইটাই আমার জন্য যথেষ্ট। কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে, একটা গেঞ্জি দিতে চাইলে, কোনো উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগেজ খুলে দেখেন, জায়গা থাকলে আপনি ঢুকাই দেন। আমার লাগেজে কোনো জায়গা নেই। আর আমি এখানে সম্পদের বোঝা বাড়াতে আসিনি, আমি এসেছি আমার গুনার বোঝা কমাতে। আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে। মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন, আমি এটার উপযুক্ত লোক নই। আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে, এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোনো প্রশ্নই হতো। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আছি, এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাআল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই। আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে। আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না। আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না, এমন একটা সমাজ আমরা চাই। ট্রেনের পানি দিয়ে 10 বার হাত পা ধুইলে নিয়ম মাপে উজু হবে কেন? কারণ ট্রেনের পানি অপবিত্র। এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরা এর উপরে চর্চা করে। আমরা ওয়াদাবদ্ধ, আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাআল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই। দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিয়ানীবাজারের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্লেস করেছি, তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি। আমরা আশা করব বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন। আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আজকের এই অনুষ্ঠান এ পর্যায়ে এখানেই সমাপ্ত। শৃঙ্খলা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। পশ্চিম দিকে, পূর্ব দিকে 2টা মসজিদ আছে।